আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে তোমাদের এইচএসসি ইংলিশ টেক্সটবুক যেটি রয়েছে এটির পুরো প্যাসেজ, প্রত্যেকটি প্যাসেজ ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই ধারাবাহিক সিরিজে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে আমরা ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফটের লেসন 3 আর্ট অর্থাৎ পার্ট বিটা আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা এই 3 পেজ আলোচনা করে ফেলেছিলাম। এই 3 পেজের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওটি দেখে নিবে। আমরা আজকে 4th পেজ থেকে আলোচনা করব এবং আজকে আমরা এই টপিকটা শেষ করব। এবং তোমরা জানো আমরা প্রত্যেকটি প্যাসেজ 3টি অংশে শেষ করে থাকি। একটা ভোকাবুলারি পার্টের জন্য একটা ভিডিও থাকে, একটা তোমার এমসিকিউ যেটা তোমাদের একদম ইএফটি তোমার ইংলিশ ফার্স্ট পেপারে যে 1 নম্বর কোয়েশ্চেন আসে এমসিকিউ টাইপ, ওই টাইপের প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলিউশন করে দিই এবং প্যাসেজটা পড়িয়ে দিই। ঠিক আছে, তো সবগুলো ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই তোমরা দেখে নিবে। দেখো আমি আলোচনায় চলে যাই। দেখো কি বলেছে, দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস ইন আওয়ার কান্ট্রি ডেট ফ্রম 1948। অর্থাৎ আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে মডার্ন আর্টের যে চর্চাটা শুরু হয়েছিল কখন, ফ্রম 1908 অর্থাৎ 1948 সাল থেকে। কখন থেকে? 1948 সাল থেকে। ওয়েন দ্য গ্রেট আর্টিস্ট অর্থাৎ যে বিখ্যাত আমাদের একজন আর্টিস্ট আছে জয়নুল আবেদিন, ওর জন্ম কত 1914 এবং মৃত্যু কত 1976। এই ডেটাগুলো অবশ্যই জেনে রাখবে। এমসিকিউ প্রশ্নে প্রায় সময় আমরা এই ধরনের প্রশ্ন লক্ষ্য করি। যখন দ্য গ্রেট আর্টিস্ট অর্থাৎ বিখ্যাত যে আর্টিস্ট জয়নুল আবেদিন উইথ দ্য হেল্প অফ সাম কলিগস অর্থাৎ তার কিছু কলিগসের সহযোগিতায় সেট আপ, এটা একটা ফাইনেট ভার্ব ভাইয়া, ফ্রেজাল ভার্ব। সেট আপ একসাথে বসে এটি ভার্বের কাজ করছে। তাহলে আমরা এটি কী বলবো? দুটো শব্দ একসাথে বসে ভার্বের কাজ করছে। সেট আপ মানে কী ভাই? এস্টাবলিশ করা, এটা সিনোনিম হতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠা করা, স্থাপন করা। ভাই কী সেট আপ দিয়েছিল তারা? অ্যান ইনস্টিটিউট অফ আর্ট অর্থাৎ একটা শিল্পের প্রতিষ্ঠান। শিল্পের কি প্রতিষ্ঠান? ইন ঢাকা। কোন জায়গায়? ঢাকাতে। ঠিক আছে। নাও দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট ইউনিভার্সিটি অফ ঢাকা অর্থাৎ যেটি বর্তমান সময়ে পরিবর্তিত নাম হয়ে কি এসেছে, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস আছে ওটা আগে জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেছিল, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অথবা অধীনস্থ হয়েছে। অ্যাজ ইট বিগেন টু অফার আর্ট এডুকেশন। এই অ্যাজটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যাজ বাক্যে প্রেপোজিশন কিংবা কনজাংশন দুটো হিসাবে ব্যবহৃত হতে পারে। যখন দুটো ক্লজকে যুক্ত করে তখন সেটি হয় প্রেপোজিশন এবং বাক্যটি হয়ে যায়, দুটো ক্লজকে যুক্ত করলে সেটি হয় কনজাংশন, তখন বাক্যটি হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। দেখো অ্যাজ ইট বিগেইন, এই বিগেইন এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এটি শুরু করেছিল টু অফার আর্ট এডুকেশন অর্থাৎ তোমার শিল্প সম্পর্কিত শিক্ষা প্রদান করা তারা শুরু করেছিল। তার মানে এখানে একটা ফাইনাইট ভার্ব ওয়ান আছে আমরা দেখতে পাচ্ছি। কেমন? দ্য ইনস্টিটিউট ড্রিউ টুগেদার, এই যে ড্রিউ এখানেও একটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি। টুগেদার এ নাম্বার অফ ট্যালেন্ট টিচার অ্যান্ড স্টুডেন্টস। দেখো এই জায়গায় আরেকটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, অর্থাৎ তার মানে দুটো ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ এই অ্যাজটা একটা কনজাংশন অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স। কেমন? দুটো ক্লজকে যুক্ত করেছে। তাইলে যেটি শুরু করেছিল শিল্প সম্পর্কিত শিক্ষা প্রদানের জন্য এবং দ্য ইনস্টিটিউট ড্রিউ টুগেদার মানে একসাথ করা, জড়ো করেছিল এই নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স অর্থাৎ এক বক্স বলতে পারো বা একসাথে একত্রিত কিছু মেধাবী শিক্ষক শিক্ষিকা এবং তোমার স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী। কেমন? হু মানে কারা? এই টিচার এবং স্টুডেন্টকে একসাথে আমরা হু বুঝাচ্ছি, তার মানে হু দ্বারা প্লুরাল বুঝাচ্ছে। হু কন্ট্রিবিউটেড যারা অবদান রেখেছিল টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট। দেখো কিসে অবদান রেখেছিল? ডেভেলপমেন্ট কিন্তু নাউন ভাইয়া, এটা কিন্তু কি ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল বসেছে ডিটারমিনার হিসেবে। অফ মডার্ন আর্ট অর্থাৎ আধুনিক শিল্পে তারা উন্নয়নে অবদান রেখেছিল। অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ, এই ফ্রম স্ক্র্যাচ এটা কিন্তু প্রায় সময় পরীক্ষা আমরা লক্ষ্য করি। ফ্রম স্ক্র্যাচ মিনস কি ভাইয়া? ফ্রম স্ক্র্যাচ মিন মানে একদম শুরু থেকে। ফ্রম স্ক্র্যাচ মিন কি? একদম শুরু থেকে, অর্থাৎ বিগিন যেখানে শুরু হয়েছিল যাত্রাটা। তার মানে তারা কীভাবে অবদান রেখেছিল? তারা মডার্ন আধুনিক শিল্পে অবদান রেখেছিল অলমোস্ট প্রায়। কখন থেকে? ফ্রম স্ক্র্যাচ অর্থাৎ একদম শুরু থেকে। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী পেজে চলে যাই। দেখো
বাট উইদিন এ ডিকেড, দেখো অর্থাৎ উইদিন এ ডিকেড, এক দশকের মধ্যে, উইদিনটা কিন্তু এখানে প্রেপোজিশন ভাইয়া, এক দশকের মধ্যে আর্টিস্ট ওয়ার রিফ্লেক্টিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতের চলমান ঘটনা শিল্পীরা প্রতিফলিত করতে শুরু করেছিলেন, ঠিক আছে, কিসে, মোস্ট রিসেন্ট ট্রেন্ডস, একবার খুবই সাম্প্রতিক ধারাগুলো, অতি সাম্প্রতিক ধারাসমূহ, ট্রেন্ডস মানে কি ভাইয়া, ধারা, ট্রেন্ডস মানে কি, ধারা, অতি সাম্প্রতিক, তোমরা রিসেন্ট মানে যারা সাম্প্রতিক ধারাসমূহ, অ্যান্ড স্টাইল মানে শৈলীগুলো, ইন দেয়ার ওয়ার্ক, কোথায় এগুলো তারা এই তোমার প্রতিফলিত করা শুরু করেছিল, তাদের কাজে, ইন দেয়ার ওয়ার্ক, এই ওয়ার্কটা কিন্তু নাউন ভাইয়া, এটা কিন্তু ভার্ব না, কারণ এর আগে একটা ডিটারমিনার দেখতে পাচ্ছি, পসেসিভ ডিটারমিনার, অনেকে এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভও বলে, কোনো সমস্যা নাই, সাচ অ্যাজ, যেমন এগুলো কি, এক্সপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম মানে অভিব্যক্তি, এটা নাউন এখানে, এটার যদি আমি তোমাকে যদি এটার ভার্সনটা বলি তাহলে এক্সপ্রেস হবে, আর এটার যদি অ্যাডজেক্টিভ ভার্সনটা বলি এক্সপ্রেসিভ হবে, তার মানে এক্সপ্রেশনিজম এটা কি, এটা হবে যে নাউন ফর্ম, তাহলে সাচ এস এক্সপ্রেশনিজম অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, অর্থাৎ অভিব্যক্তি এবং বিমূর্ত অভিব্যক্তি, ওয়াইলের পরে, আজকে থেকে মনে রাখবা, ওয়াইলের পরে যদি কোনো ভার্ব চলে আসে, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যাবে, এই জিনিসটা আপাতত মাথায় রাখিও। যদিও আমাদের এই ইউটিউব চ্যানেল ওয়াইলের ব্যবহার খুব সুন্দর করে আমরা একদম পুরোপুরি ব্যাখ্যা করেছি, তোমরা চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারো, কিংবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওয়াইলের ব্যবহারটি। তাহলে ওয়াইল মেনটেনিং, তাহলে বলো ওয়াইলের পর যদি ভার্ব আসে অবশ্যই আইনজি যুক্ত হবে, সাবজেক্ট আসে সেটা ভিন্ন বিষয়, সেটা আমরা পরবর্তীতে যে ভিডিওটা আমরা বলেছি ওখানে আলোচনা করেছি। তাহলে ওয়াইল মেনটেনিং এ ক্লোজ কন্ট্যাক্ট, একদম কাছাকাছি যোগাযোগ রেখেছিল উইথ দ্য ট্রেডিশনাল ফোক আর্ট, কার সাথে যোগাযোগ রেখেছিল, অর্থাৎ তোমার ঐতিহ্যগত যে লোকশিল্প আছে সেটার সাথে, অর্থাৎ বোঝাচ্ছে এক দশকের মধ্যে আমাদের শিল্পীরা তাদের কাজের মধ্যে যে একটা অতি সম্প্রতি ধারা বা শৈলী ফুটিয়ে তুলেছিল, পাশাপাশি ঐতিহ্যগত যে শিল্প আছে সেটার সাথেও তারা যোগাযোগ রেখেছিল। এর মানে বোঝাচ্ছে আমাদের শিল্পীরা শুধু আধুনিকতার দিকে ঝুঁকে পড়ে নাই, তাদের যে ঐতিহ্যগত শিল্প এটার সাথেও তারা একটা সম্পর্ক রেখেছিল তাদের কাজে দিয়ে, ঠিক আছে। দেখো জয়নুল হ্যাড আর্নড, দেখো হ্যাড আর্নড, এইটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাডটা একটা ফাইনাইট ভার্ব, কেমন, জয়নুল হ্যাড আর্নড, কি অর্জন করেছিল, অল ইন্ডিয়া ফেম, অর্থাৎ সর্বভারতে একটা খ্যাতি অর্জন করেছিল, ফেম মানে কি ভাইয়া, খ্যাতি, ফর, কেন অর্জন করেছিল, ফর হিজ ফ্যামিন স্কেচ, ফর হিজ ফ্যামিন স্কেচ, ফ্যামিন কি ভাইয়া, ফ্যামিন হলো যে দুর্ভিক্ষ, অর্থাৎ যখন দেশে উৎপাদন কমে যায়, মানুষ খাবার পায় না সহজে, অর্থ থাকে না, কিংবা অর্থ থাকলে খাবার থাকে না, এই ধরনের পরিস্থিতিকে আমরা দুর্ভিক্ষ বলে থাকি। ফ্যামিন স্কেচ মানে তোমরা জানো আঁকাআঁকি, ঠিক আছে, অর্থাৎ এই ফ্যামিন স্কেচের জন্য তিনি সর্বভারতে কি খ্যাতি লাভ করেছে। ভাই স্কেচটা এখানে নাউন, ফ্যামিনটা এখানে কি, এখানে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর হিজটা হলো তোমার কি, ডিটারমিনার মানে পসেসিভ ডিটারমিনার, আশা করি বুঝেছো। তাইলে দেখো ফর হিজ ফ্যামিন স্কেচ, অর্থাৎ কিসের জন্য তিনি সর্বভারতে খ্যাতি লাভ করেন, তার দুর্ভিক্ষের আঁকা ছবিগুলোর জন্য। এই সিরিজ মানে তোমরা জানো এই যে ক্রিকেট ম্যাচ হয়, ধরো 4 ম্যাচ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া টিম বাংলাদেশে আসলো, সিরিজ মানে ধারাবাহিক, আর আপুরা যারা তোমরা এই স্টার জলসা দেখো কিংবা অন্য কোনো চ্যানেল দেখো, তোমরা ওখানে দেখো না, বলে না আমাদের যে সিরিজ ধারাবাহিকভাবে একদম প্রত্যেকটি একটি নাটক ধারাবাহিকভাবে তোমাদেরকে পর্ব আকারে দেয়, ওটাকে সিরিজ বলছে। এই সিরিজ অফ হন্টিং স্কেচ, হন্টিং মানে কি, ভয়াবহ কোনো কিছুকে প্রদর্শন করা, এই ক্ষেত্রে হন্টিং এই শব্দটি ব্যবহৃত হয়, হান্ট না, কিন্তু হান্ট হতো শিকার, বাট এখানে হন্টিং, HAUNTING, হন্টিং। তাহলে ধারাবাহিকভাবে কিসের স্কেচ করেছিল তিনি, এই যে ভয়াবহ চিত্রগুলো ফুটিয়ে তুলেছিল, কিসের, দুর্ভিক্ষের, বেসড অন, কিসের উপর নির্ভর করে, দ্য বেঙ্গল ফ্যামিন, অর্থাৎ বাংলার যে দুর্ভিক্ষ হয়েছিল অফ 1943, অর্থাৎ 1943 সালে বাংলার দুর্ভিক্ষের উপর যে ভয়াবহ চিত্রগুলো তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেছিলেন, হুইচ, যেটি কি না, যেটি মানে কোনটি, এই যে 1943 সালের বাংলার যে দুর্ভিক্ষ, যেটি নিয়েছিল হান্ড্রেডস অফ থাউজেন্ড, এই তিনটি ওয়ার্ড দ্বারা একসাথে যেই জিনিসটি বোঝাচ্ছে সেটা হলো হাজার হাজার। তোমরা হয়তো ভাবছো 100,000 মানে শত, হাজারের শত, এরকম না ভাইয়া, এটা দ্বারা বোঝাচ্ছে হাজার হাজার, মানে 100,000 অফ লিভস। প্রেপোজিশনের পর যদি একটি শব্দ থাকে সেটা নিশ্চিতভাবে নাউন, প্রেপোজিশনের পর একটি শব্দ থাকলে এটি কি হবে, নাউন হবে।
হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লিভস, অর্থাৎ হাজার হাজার জীবন কেড়ে নিয়েছিল। কে কেড়ে নিয়েছিল? কোনো ব্যক্তি ন, এটা কেড়ে নিয়েছিল 1943 সালে বাংলায় যে দুর্ভিক্ষ ঘটেছিল। হিজ ওয়াটার কালার, তার যে জল রঙের স্কল পেইন্টিংগুলো আছে, অ্যান্ড ড্রয়িং যে চিত্রকল্পগুলো আছে, ইন্সপায়ার এখানে ভার বিষয় ব্যবহৃত হয়েছে, আওয়ার আর্টিস্ট ইভেন টুডে, অর্থাৎ আজকের দিনে এসেও আমাদের শিল্পীদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কি অনুপ্রাণিত করে? তার যে জল রঙের ছবি, স্কল পেইন্টিং, ড্রয়িং, এই বিষয়গুলো। আশা করি বুঝছো। এই ইন্সপায়ারটা এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আওয়ারটা এখানে পসেসিভ ডিটারমিনার, আর্টিস্টটা এখানে নাউন, ঠিক আছে। ইভেন টুডে মানে আজকের দিনও। দেখো আমরা লাস্ট সেকেন্ড পেজে আসি। দেখো আমরা একটু আলোচনা করি। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট, মানে বাকি যে প্রমিনেন্ট আর্টিস্টরা আছে, হু had major contribution to the spectacular rise of our contemporary art. এই দেখো এই অংশটা একটা অংশ, আমি একটু তোমাদেরকে একটু দাঁড়াও, আমি একটু তোমাদেরকে একটু বক্স করে দেই। দেখো আমি যেটুকু বক্স করলাম এটা পুরোটা একটা অংশ। হু হ্যাড মেজর কন্ট্রিবিউশন, হ্যাডটা এখানে ফাইনাইট ভার্ব ভাইয়া, যেটা দিকে আমি সময় বুঝতে পারছি। হু হ্যাড মেজর কন্ট্রিবিউশন, যার কিনা অনেক বেশি অবদান আছে, টু দ্য স্পেকটেকুলার রাইস অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট। কন্টেম্পোরারি মানে সমসাময়িক যে শিল্প আছে, এটার যে একটা চমৎকার উত্থান, স্পেকটেকুলার মানে দর্শনীয়, চমৎকার মানে একদম চোখে পড়ার মতো, রাইস উন্নতি, অগ্রগতি, একদম সমসাময়িক যে শিল্প আছে এটা চোখে পড়ার মতো যে অগ্রগতি, তাতে অবদান আছে তাদের মানে কাদের ভাইয়া? এটা কিন্তু পুরোটা একটা ক্লজ। হু হ্যাড, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, বাকি অংশ। হু মানে কারা? দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট মানে জয়নুল আবেদিন ছাড়া বাকি যারা আছে, এইটা আর একটা সাবজেক্ট। এই সাবজেক্ট এটা হলো সাবজেক্ট ওয়ান। এই সাবজেক্ট ওয়ানের ভার্ব হলো এইটা, ফাইনাইট ভার্ব ওয়ান। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট ইনক্লুড, তাদের মধ্যে কারাই অন্তর্ভুক্ত আছে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব ওয়ান। আর এটা হলো সাবজেক্ট টু, আর এটা ফাইনাইট ভার্ব টু। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হলো তোমার মেইন ক্লজ। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট ইনক্লুড, এটা হলো যে একদম মেইন ক্লজ, ঠিক আছে। তাদের মধ্যে কারা অন্তর্ভুক্ত আছে বা একটু আমার সাথে মুখে মুখে বলো তো দেখি। কামরুল হাসান, SM সুলতান, সাইফুদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বাশার, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নোবেরা আহমেদ অ্যান্ড মোহাম্মদ কিবরিয়া, এই নামগুলো অন্তর্ভুক্ত আছে জয়নুল আবেদিনের পাশাপাশি। এরাও কিন্তু বিখ্যাত, প্রমিনেন্ট মানে বিখ্যাত, এমিনেন্ট মানে বিখ্যাত, গ্রেট মানে বিখ্যাত, এই আর্টিস্টগুলো আছে, ঠিক আছে, জয়নুল আবেদিনের পাশাপাশি। দেখো আমরা একদম লাস্ট পেজে চলে এসেছি। আমরা এটা একটু আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। দেখো দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি ইন 1971, এই এতটুকু পুরোটা একটা অংশটা মিলে সাবজেক্ট হয়েছে, কারণ আমরা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি। এটা ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত করা, মানে এটা ফাইনাইট ভার্ব, এটা দেখে আমি বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে কে অনুপ্রাণিত করেছে? আমাদের যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ আছে 1971 সালের, সেটি অনুপ্রাণিত করেছে। কাদেরকে অনুপ্রাণিত করেছে? আওয়ার আর্টিস্ট, আমাদের শিল্পীদেরকে, টু কন্টিনিউ, চলমান রাখতে। দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ইনফিনিটিভ, চলমান রাখতে। কি চলমান রাখতে? দ্য এফোর্টস, এটা কিন্তু নাউন ভাইয়া, এফোর্টস এটা ডিটারমিনার, তাদের প্রচেষ্টা, অফ দ্য আর্লিয়ার আর্টিস্ট, অর্থাৎ আমাদের আর্লিয়ার মানে পূর্ববর্তী যে শিল্পীরা আছে, অর্থাৎ বর্তমান শিল্পীরা চলমান রাখতে তাদেরকে অনুপ্রেরণা দিয়েছে মুক্তিযোদ্ধা। কি চলমান রাখতে? পূর্ববর্তী আর্টিস্টদের টু এক্সপ্লোর দ্য লিমিট অফ আর্ট অ্যান্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ মোড, অর্থাৎ নতুন এক্সপ্লোর করার জন্য লিমিট অফ আর্ট, তাদের যে সীমাবদ্ধতা ছিল পূর্ববর্তী আর্টিস্টদের, সেগুলো তারা আরও নতুন করে জাগিয়ে তোলার জন্য, অ্যান্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ মোড। এক্সপ্রেসিভ আমি একটু আগেও বলেছিলাম, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার এক্সপ্রেসিভের এটা যদি ভার্ব বলি এক্সপ্রেস হবে, আর এটা যদি নাউন বলি এক্সপ্রেশনিজম হবে। তাহলে নতুন যে
নতুন যে অভিব্যক্তির যে রূপ আছে ওগুলো তৈরি করতে অনুপ্রাণিত করেছিল আমাদের বর্তমান আর্টিস্টদেরকে। কে অনুপ্রাণিত করেছে? মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধ। ঠিক আছে, কত সালের? 1971 সালের আমাদের দেশের। আশা করি বুঝতে পেরেছো। ফর দ্য নেক্সট 4 ডিকেডস, ভাই এখানে 4 আছে এখানে, তাই ডিকেডস হয়েছে, অ্যাজ যুক্ত হয়েছে। এর পরবর্তী 4 দশকে আর্ট ইন আওয়ার কান্ট্রি, এই দেখো এটা একটা সাবজেক্ট, আর্ট ইন আওয়ার কান্ট্রি, কারণ একটা ভার্ব, এটা V2-তে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, এর আগে যা আছে তা সাবজেক্ট, সাবজেক্টের এখানে একটা পজিশন আছে ইন, তাহলে বলো আওয়ার, এটা একটা ডিটারমিনার, কান্ট্রি এটা একটা নাউন, আর আর্টটা নাউন। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেশের যে শিল্প আছে, দেখেছিল মেনি এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ অনেক ধরনের পরীক্ষা আমাদের কারা দেখেছে? আমাদের শিল্প, আমাদের দেশের শিল্পটা। আর্টিস্ট ডিল্ট, ভাইয়া তোমরা যারা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট আছো তোমরা সবাই ডিল মানে জানো কি ভাইয়া? চুক্তি করা, বাট এখানে ডিল বোঝাচ্ছে সাক্ষাৎ করা। ঠিক আছে, পরিচয় হওয়া। তার মানে আমাদের শিল্পীরা ডিল থেকে ডিল্ট হয়েছে, অর্থাৎ সাক্ষাৎ হয়েছিল উইথ নিউ আইডিয়াস, নতুন নতুন আইডিয়া মানে ধারণার সাথে। এগুলো কি? সাচেস, এগুলো কি? ইনস্টলেশন আর্ট অ্যান্ড গ্রাফিক আর্ট, অর্থাৎ এই যে গ্রাফিক্যাল চিত্রগুলো এগুলোর সাথে পরিচিত হয়েছে। অ্যান্ড রিশেপড, রিশেপ মানে কি? মনে করো যে এখন যে আকৃতিটা আছে এটাকে পুনর্ভাবে আকৃতি দেওয়া, নতুনভাবে আকৃতি দিয়েছে। ওল্ডার, রিশেপ ওল্ডার, যে আগের যে চিত্রগুলো আছে এগুলোকে নতুনভাবে আবিষ্কার করেছে। ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, অর্থাৎ যে আর্টগুলো ঐতিহ্যগত আর্টের রূপ ছিল। ইফ ইউ ভিজিট, দেখো ইফ কন্ডিশন ব্যবহার হয়েছে, ইফের পর একটা সাবজেক্ট এবং এই ভিজিটটা V1-এ আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। দেখো ইফ ইউ ভিজিট, যদি তুমি ভিজিট করো এনি আর্ট গ্যালারি অর আর্ট এক্সিবিশন, এক্সিবিশন মানে প্রদর্শনী, বইমেলা বিভিন্ন বই প্রদর্শনী হয় না, আর ওই প্রদর্শনী বোঝাচ্ছে চিত্রগুলো প্রদর্শনী হবে। আর্ট গ্যালারি অর্থাৎ চিত্রগুলো কোনো গ্যালারির মধ্যে থাকবে, আলমিরার মধ্যে থাকবে, ওগুলো যদি তুমি ভিজিট করো বা ইফযুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরবর্তীতে যে বাক্যটি হবে সাবজেক্ট উইল, ক্যান, মে, শ্যাল, ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে উইল দিয়ে ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে, যেটা বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। যে কোনো একটি ইউজ করতে পারবা, হয় উইল, তাহলে ক্যান, তাহলে মে, যে কোনো একটি ইউজ করতে পারবা, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, কারণ এখানে ইফযুক্ত বাক্যটি, ইফযুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি অর আর্ট এক্সিবিশন, যদি তুমি কোনো আর্ট গ্যালারি প্রদর্শনী তুমি যদি ভিজিট করো, ইউ উইল ফাইন্ড, তুমি খুঁজে পাবে, হাউ আওয়ার আর্ট, কীভাবে আমাদের শিল্পগুলা রিফ্লেক্টস, আবার ফাইনাইট ভার্ব চলে আসছে, রিফ্লেক্টস অ্যাস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কীভাবে প্রতিফলিত করছে আওয়ার চেঞ্জিং রিয়েলিটিস, আমাদের যে পরিবর্তনশীল বাস্তবতা, ইন ফ্যাসিনেটিং অ্যান্ড ইনসাইটফুল ওয়েস, অর্থাৎ মুগ্ধকর এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ আমাদের শিল্পগুলো তোমার যে পরিবর্তনশীল বাস্তবতার সাথে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে তুমি দেখতে পাবে যদি তুমি কোথায় যাও? আর্ট গ্যালারিতে। ঠিক আছে, তোমাদের সবাইকে আমি আহ্বান জানাবো, যদি তোমাদের আশেপাশে কোনো আর্ট গ্যালারি, আর্ট এক্সিবিশন হয়ে থাকে অবশ্যই যাবা, দেখে আসবা। কেমন? আজকে আমরা এইটা পুরোটা পার্ট 2টা শেষ করলাম। ডেসক্রিপশন বক্সে এটার MCQ পার্ট এবং ভোকাবুলারি পার্ট দেওয়া আছে, দেখে নিবে। এবং তোমাদের যদি কোনো জানা কিছু প্রয়োজন হয়, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওখানে যুক্ত হয়ে যাবা। যদি কোনো কিছু এই শীট কিংবা এই স্লাইডগুলো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।